তো গুড মর্নিং। তো আজকে আমাদের বৃন্দাবনের দ্বিতীয় দিন বলতে পারেন, কৃষ্ণের জন্মভূমিতে। চারদিকে দেখে মনে হয় যেন ভোরবেলা বেরিয়ে পড়েছি। বিশ্বাস করুন, ঘড়িতে এখন 10টা বাজে। 10টার সময় আকাশ দেখছেন আর রাস্তাঘাট দেখছেন পুরো ফাঁকা। মানে ঠান্ডা এখানে মোটামুটি যত আগ্রাই আছে তার থেকে মানে এক ধাপ আরও কমেছে এখানে। মানে এখন মানে চার ঠায় যাচ্ছে না একটা ব্যবস্থা, মানে চান করা যাচ্ছে না, হাঁটাচলা করা যাচ্ছে না। মানে হাতে দেখুন গ্লাভস পরে আছি, চান করা যাচ্ছে মানে কি, গিজারে জল ঠান্ডাই হচ্ছে না, মানে গরমই হচ্ছে না সহজ। তো মানে হাতে গ্লাভস পরে আছি, তাতেও কিন্তু হাত ঠকঠক করে আঙুলগুলো কাঁপছে। মানে এই যেই হাতে ক্যামেরাটা আমি ধরেছি, মানে কী করে ধরেছি সেটা আমি শুধু জানি। দেখুন গলা ঠালা বসে যাচ্ছে, জল খাওয়া যাচ্ছে না, ঠান্ডা জল। সব জায়গায় যে সবসময় গরম জল পাওয়া যাবে নট নেসেসারি। তো খুবই ঠান্ডা। মানে যারা এই শীতের দিকে আসবেন একটু ভেবে আসবেন। মানে উত্তরপ্রদেশে কিন্তু প্রচুর ঠান্ডা থাকে, সেটা কিন্তু একটু ভেবে আসবেন। তো মোটামুটি ঠান্ডার সময় যারা আসবেন একটু ভেবে চিনতে আসবেন। আমরা এসছি প্রচুর, আর চারদিকে এত কুয়াশা যে আপনি চাইলেও সকালবেলা ঘুম থেকে উঠে বেরাতে পারবেন না। মানে আপনার টাইম অনেকটা চলে, আমরা যেমন ভেবে আসি কোথাও গেলে যে সকাল 7টার মধ্যে আমরা বেরিয়ে পড়ো বিভিন্ন সাইট সিনগুলো করতে। বাট এখানে বিশ্বাস করুন 9:30 আগে ঘর থেকে বেরানো যাচ্ছে না, কারণ এত কুয়াশা। এখন যে বেরিয়েছি পিছনটা দেখুন, আমরা মুখে কিছু বলছি, পিছনে দেখুন পুরো কুয়াশায় ঢাকা। মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো কিছু করা যাচ্ছে না। অর্ধেক দোকানপাট খোলেনি। মানে চায়ের দোকান আধ ঘন্টা ধরে খুঁজছি, এখানে চায়ের দোকানই এত সকালে খোলেনি। যে সকালবেলা উঠে যাবে, যেটা মর্নিংয়ে যেটা মেন দরকার আমাদের একটা টনিক চা, সেই চায়ের দোকানটা পুরো খুঁজে পেতে সময় লেগে যাচ্ছে, মানে এত ঠান্ডা। তো দেখি কিছু প্ল্যান করেছি আজকে এদিক ওদিক যাওয়ার। তো যা যা হবে সবটাই বলতে থাকবো। আগে একটু চা খাবো, ব্রেকফাস্ট করব, তারপর আমরা আজকে ট্যুরটা শুরু করব। রয়েছি কিন্তু বৃন্দাবনে। সকালবেলা চলে এসেছি সেই মিষ্টির দোকানটাতে, নিয়েছি ডাল কচুরি, মানে আমাদের ভাষায় খাস্তা কচুরি। ভালো খেতে, ভিতরে ডালই রয়েছে। আর একটা তরকারি দিয়েছে, মানে ঝোল তরকারি, তার মধ্যে আলু দিয়ে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আলু সবজি আছে, বড় একদম, একটু মশলাদার সবজিটা আছে। ডিমের খুব গন্ধ থাকে, ডিম, তারপরে ডিমের খুব গন্ধ থাকে। এখানে খাস্তা কচুরিগুলো ওরা এইসব সবজি দিয়ে গরম গরম আর জিলাপি, আর এই হচ্ছে জিলিপি, রং ছাড়া কুরকুরে জিলিপি, একদম মচমচে জিলিপি। ওরা মিষ্টি নয়, নর্মালি খেতে ভালো। একটা ব্র্যান্ডের দোকান তো, ভালো ভালো খাবারই তৈরি হয়। এই মোটামুটি মর্নিংয়ে খাওয়া দাওয়া খাচ্ছি আমরা। আজকে আমরা অনেক কিছু ঘুরবো, সবই দেখাবো, আপনারা দেখতে থাকুন। যারা দেখছেন উত্তরপ্রদেশ রাষ্ট্রীয় সড়ক নিগম, এখান থেকে কিন্তু বাসগুলো ছাড়ে। কালকে আমরা এখান থেকে বাসে এসে নেমেছি। এই রাস্তাটার নাম হচ্ছে রামকৃষ্ণ মার্গ। সামনের ওই মোড়টা দেখতে পাচ্ছেন, যদি জুম করে দেখাই, এই মোড় থেকে বাদিক গেলেই কিন্তু আমাদের হোটেল কাত্যায়ন। দেখতে পাচ্ছেন আমরা বাসে উঠে পড়েছি। আবার এখানকার উত্তরপ্রদেশ পরিবহন নিগমে বাসে উঠেছি, মানে সরকারি কন্ট্রোল করে আর কি। মানে বলতে পারছেন এখানকার মিউনিসিপ্যাল যে কর্পোরেশন, সেখান থেকে কন্ট্রোল হয় আর কি। তো এটা বোধহয় 7 নম্বর বাস, এটা যাবে হচ্ছে গিয়ে বার্সানা। তো বাসে ভাড়া কত নেবে এখন কিছু জানি না, মোটামুটি কন্ট্রাক্টর এলে বলবে। বাসে প্রচুর বাঙালিও রয়েছে, প্লাস এখানকার লোকাল লোক, তারা ভারতের বিভিন্ন যে প্রদেশেরই লোকই রয়েছে। তো এখান থেকে বার্সানার বাসও ছাড়ে আর গোবর্ধনের বাসও ছাড়ে। তো আমরা প্রথমে গোবর্ধন যাবো, ওখান থেকে কিন্তু বার্সানা বোধহয় 20 কিলোমিটার, সেটা আমরা যেতে পারি। সবটাই ডিপেন্ড করবে যে কতটা সময় আমরা কি মেনটেন করতে পারবো। ঠান্ডাতে আমাদের অনেকটা সময় চলে যাচ্ছে, ঘড়িতে এখন কিন্তু বাজে হচ্ছে মোটামুটি 11টা কাছাকাছি। তো বাস মোটামুটি দেখি কত দূর যায়, কি ভাড়া নেয়। আশা করছি 10 থেকে 20 টাকার মধ্যেই ভাড়া হবে, হয়তো আমরা পৌঁছে যাবো। এখান থেকে ম্যাক্সিমাম 20 কিলোমিটার ডিস্টেন্স হবে হয়তো। তো দেখছি কখন কি পৌঁছাচ্ছি বা কি হচ্ছে, সবই জানাবো আপনাদের। তো আমরা কিন্তু বেরিয়ে বললাম আজকে গোবর্ধনের সব কিন্তু বৃত্তান্ত বলবো এই ভিডিওতেই। টান টান ভিডিও, চোখ রাখবেন কিন্তু, বন্ধ করে দেবেন না কিন্তু। আমরা আগে পৌঁছাই, তারপর রাধে রাধে। এই দেখতে পাচ্ছেন বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে গোবর্ধন কেটে নিয়েছি। 45 টাকা করে পড়লো, 28 কিলোমিটার জার্নি। আমি 20 কিলোমিটার কাছাকাছি বলেছিলাম, বা 28 কিলোমিটারে জার্নি। 45 টাকা করে টিকিট পড়ছে, মানে 45 টাকা আপনি পৌঁছে যাচ্ছেন বৃন্দাবন থেকে গোবর্ধন, 28 কিলোমিটার যাত্রা পর। তো চলুন আগে যাওয়া যাক, তারপর বলবো। দেখতে পাচ্ছেন এই বাসে করে আমরা চলে এলাম হচ্ছে গিয়ে গোবর্ধনে। ঠিক আছে, এটা সরকারি বাস মোটামুটি, মানে পরিবহন ভবন আর কি, উত্তরপ্রদেশ পরিবহন নিগমের আন্ডারপাস ইলেকট্রিক বাস। এই মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু গোবর্ধন বাস স্ট্যান্ড এটা। ঠিক আছে, এখানে সব কিছু রয়েছে, এখানে পরিক্রমা রয়েছে, এখান থেকে আর 18 কিলোমিটার গেলে বার্সানা রয়েছে, সবই রয়েছে মোটামুটি। তো আমরা দেখছি কি করা যায়, বাড়িওয়ালা ধরেছে আমাদের,
সবই বলবো আপনাদের। দেখছেন গোবর্ধন বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, এখান থেকেই মোটামুটি সব গোবর্ধন পরিক্রমা শুরু হয়। এই একটা টোটো আমরা বুক করেছি, তো এই টোটো করে আমরা যাবো। সাওয়ারিতেও যাওয়া যায়, রিজার্ভ করে যাওয়া যায়, আমরা পার সাওয়ারি হিসাবে যাবো। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাবো। এই যে আমরা একটা গাড়ি নিলাম, আপাতত দেখুন আমরা দুজনই উঠেছি গাড়িতে। আমাদের বলা হয়েছে পার সাওয়ারি কিন্তু মানে জনপ্রতি 100 টাকা। যদি গোটা গাড়ি নিই, ও কেউ বলছে 500, কেউ বলছে 400। গোটা গাড়িতে 4 জন ধরে, দুজন এই যে টোটো, এগুলো মিনি টোটো, দুজন বসছে আর ওদিকে দুজন বসবে। তো এখন অব্দি আমরা কথা বলেছি আমরা কিন্তু দুজনেই যাবো, মানে স্পেশাল নয়, আমরা সিঙ্গেল পার্সন হিসাবে যাবো। আরও দুজনকেও খুঁজছে, এখন গাড়িটা টুকটুক করে নিয়ে যাচ্ছে। তো বললো অনেক কিছু দেখাবে, মোটামুটি 21 কিলোমিটার একটা মানে পরিক্রমা হয়। তার মধ্যে অনেকগুলো কুণ্ড আছে, অনেকগুলো মন্দির আছে, এগুলো আপনি হেঁটেও করতে পারেন, গাড়িতেও করতে পারেন। হেঁটে করলে দেখুন 21 কিলোমিটার কার কতক্ষণ লাগবে এটা কেউ বলতে পারে না, এটা ডিপেন্ড করছে আপনার চলাফেরা, আপনার শারীরিক ক্ষমতার উপরে। আর যদি গাড়িতে করেন, ওটা বললাম 2 ঘন্টার মধ্যে আমরা ঘুরিয়ে নিয়ে এই বাস স্ট্যান্ডে বেশাবাজার থেকে ছাড়বো। এই মোটামুটি। তো এটা আমারও প্রথমবার, আই থিঙ্ক ম্যাডামেরও এটা প্রথমবার। তো কী কী আছে এই পরিক্রমার মধ্যে? পরিক্রমার মধ্যে যে মেন যেখানে ওই কৃষ্ণের মন্দিরটা আছে, যেখানটা থেকে মন্দিরটা থেকে শুরু করতে হয়, তারপরে ওই পথেই 2টো কুণ্ড পড়বে, একটা রাধা কুণ্ড আর একটা যেখানে রাধা চান করতো, আর একটা হচ্ছে কুসুম কুণ্ড। কুসুম কুণ্ডটা হচ্ছে রাধার খুব সহচরী, প্রিয় সহচরী কুসুম, তার নামে ওটা কুসুম কুণ্ড। তো এই কুণ্ডগুলো পড়বে। আর গোবর্ধন পর্বতের ইতিহাস তো আমরা জানি, তবুও আরও যত সামনে যাব, গোবর্ধন পর্বত যখন পরিক্রমা করব, তখন আমরা জেনে যাব গোবর্ধন পর্বতের গুরুত্বটা। এই মোটামুটি আমাদের যাত্রা শুরু হলো। আমরা আপাতত গাড়িতে 3 জন রয়েছি, আরও যদি কেউ আসবে হয়তো। আমরা বেরিয়ে পড়লাম গোবর্ধন পরিক্রমা পথে, যেটা আপনাকে বৃন্দাবন থেকে সরকারি বাসে আসতে হবে হচ্ছে গোবর্ধন বাস স্ট্যান্ড অবধি। সেখান থেকে কিন্তু আপনি এই সার্ভিসটা পান। আর যদি আপনি ব্যক্তিগত গাড়ি সার্ভিস নেন, সেটা নিতেই পারেন, সেটা অন্য ব্যাপার। তো আমাদের শুরু হচ্ছে কিন্তু বলতে পারেন এই মথুরা বৃন্দাবনের একটা পপুলার জায়গা, প্লেস গোবর্ধন পর্বত। সেই গোবর্ধনের পরিক্রমা অনেকে এটা খালি পায়ে করে, অনেকে জুতো পরেই করে, বাট এই সময় যা ঠান্ডা, আমরা কিন্তু সেগুলো মেনটেন করেই করছি। আমাদের হয়তো খালি পায়ে করা হচ্ছে না, কারণ অনেকেই দেখছি খালি পায়ে কিন্তু পরিক্রমা হেঁটে করছে। যেমন একটা আমরা মন্দিরে কোনো দণ্ডি কাটি, সেরকম এটা একটা কিন্তু খুব পবিত্র ব্যাপার। তো চাইলে কিন্তু আপনারা করতেই পারেন। তো চলুন দেখাবো গোবর্ধন পরিক্রমা আমাদের চ্যানেলে। মোটামুটি আমরা টোটোতে উঠেছিলাম, টোটোতে ওঠার পরে আমাদের এই মোড়টায় নিয়ে এলো। এই জায়গাটার নাম হচ্ছে রানীঘাটি। এখানে একটা গিরিরাজির মন্দির আছে, এ দেখতে পাচ্ছেন পুরো ব্যবস্থাটা করে দেওয়া রয়েছে। যে কেড়ে আঙুলে তুলে নিয়েছিল আমাদের কৃষ্ণ গোবর্ধন পর্বতকে, সবটাই বলবো আপনাদেরকে। তো এখানে মোটামুটি এইখানে দর্শন করার পরেই কিন্তু শুরু হয় যাত্রাটা। তো সেইখানে এসছি, এখানে দর্শন করব, করে তারপর মোটামুটি আমাদের এই গোবর্ধন পরিক্রমা শুরু হবে। এই গিরিনাথজি থেকে এখান দিয়ে পরিক্রমা শুরু হবে। প্রণাম করলাম। তো দেখুন অনেকে দেখছি রাস্তায় দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। তো এখানে প্রচুর দোকানপাট রয়েছে জিনিসপত্র কেনাকাটির জন্য। এবার আমরা আমাদের টোটোতে গিয়ে উঠবো, উঠে আবার চলে যাবো পরিক্রমার দিকে। আছেন চলার পথে অনেকটা পথ চলে নিলাম, তারপরে চলে এলো যে পুচরি গেলোটা মন্দির। যে দেখতে পাচ্ছি এই রাধে রাধে গানে সব কটার উল্লেখই পাবেন। তো এখানে আর কি হাজিরা দিতে হয়, যে আমরা যে পরিক্রমা করতেই তার একটা হাজিরা দিতে হবে। তো সেখানে আমরা চলে এসেছি। তো আমাদের ওই টোটো ভাই ঘোরাচ্ছে, আমরা ঘুরছি মোটামুটি। এখানে নিয়ে এলো আমাদের সহযাত্রী রয়েছে, এই সেই সহযাত্রী যে গেলেই ভগবানের একদম লীলায় মত্ত হয়ে যাচ্ছে, আর ফিরেই আসছে না, আমাদের টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে। তো এইখান দিয়ে আমি যেতে হবে। জ্যোতিপুরা বলে একটা মন্দির রয়েছে, বলছে এই যে গোবর্ধন পর্বত তোলার পরে যখন রাখা হয়েছিল, যে রেখেছিল সেই আর কি বলা হচ্ছে জ্যোতিপুরা। তো চলাপথেই মন্দিরগুলো পড়বে, হেঁটে এলেও আপনি দেখতে পারবেন, আর আপনি যদি টোটো করেও এই যাত্রাটা করেন সেখানেও দেখতে পারবেন। আর রাস্তায় কিন্তু প্রচুর আপনাকে সাধু সন্ত ধরবে, সেটা আপনাকে বুঝতে হবে, আপনার মতো করে চলতে হবে। তো চলুন আস্তে আস্তে মন্দিরে যাওয়া যায়। এই যখন রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচুর খাবারের দোকান রয়েছে এখানে, আপনি খেতেও পারেন, পুজোর জন্য দুধ নিতে পারেন, প্রচুর রয়েছে দেখতে পাচ্ছি খাবারের দোকান। দেখুন প্রচুর প্রচুর খাবার ধরে ধরে সাজানো। এখানেও লোকে ডন্ডি কেটে কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি, প্রচুর খাবারের দোকান রয়েছে। দেখুন আমরা যখন এই যাত্রাটা করছি, করতে করতে একটা দোকানে খাওয়া দাওয়া করছি, পোহা নিয়েছি, একটু আলুর পকোড়া নিয়েছি, এগুলো এখানে খাচ্ছি চলার পথে। কোনো স্পেসিফিক ভিডিও নয়, চলার পথে যা যা লাগে সেই খাচ্ছি। একটু মিষ্টি খাচ্ছি, চা খাচ্ছি। অনেক ঠান্ডাটা এখানে চরম, তো দেখতেই পাচ্ছি, কারণ ঘড়িতে মনে হয় 2টো মতো বাজে ঘড়িতে। এই খাওয়া দাওয়া চলছে আমরা। তো আমরা এখন করছি কিন্তু এই ব্রজের পরিক্রমাটা, মানে গোবর্ধন পরিক্রমাটা আমরা কী করছি আর কি, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের যে পরিক্রমাটা চলছে, মোটামুটি আমরা 3rd কোয়ার্টার করেই ফেলেছি, আর 1 কোয়ার্টার বাকি রয়েছে। তো আমাদের এবার চলে এসেছি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দেখতে যাওয়ার জন্য। তো যেখানে গাড়ি নামিয়েছে এখান থেকে বললো 500 মিটার হেঁটে যেতে হবে, আর 500 মিটার হেঁটে আসতে হবে। তো চলুন আমরা কুণ্ডের দিকে যাবো এবারে, গিয়ে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দেবো, যেখানে কি রাধা
বা আমাদের শ্রীকৃষ্ণ চান করতো, স্নান বলতে পারেন, সেখানে আর কি যাবো এবারে। তো চলুন যাওয়া যাক। এখান দিয়ে হেঁটে এলাম, দেখতে পাচ্ছেন শ্রী রাম রাধাকুণ্ড লেখা রয়েছে। আপনারা ফুল টুল নিয়ে দিতে পারেন, বাট নোংরা করা কোনো উচিত কাজ নয়। এই দেখুন প্রচুর লোক নেমে পড়েছে নিচে। এই যে দেখতে পাচ্ছি রাধাকুণ্ড, দেখুন ওদেরকে জল ভাসাচ্ছে, ফুল ভাসাচ্ছে, তো আপনারা আসতেই পারেন রাধাকুণ্ড। এখানে নাকি রাধা রানী আমাদের স্নান করতে আসতেন, তাই এটার নাম রাধাকুণ্ড। দেখুন পুরো পাড়টা হাঁটা যায়, কিন্তু পরিক্রমা করা যায়। দেখতে পাচ্ছেন ওই দিকটায় আমরা যদি জুম করি দেখতে পাবেন, ওই যে হলুদ মন্দিরটা দেখছেন, তার ওই পাশটা ছিল হচ্ছে গিয়ে রাধাকুণ্ড, আর এই পাশটা হচ্ছে গিয়ে বলছে শ্যামকুণ্ড। মানে বলছে এখানে আর কি শ্যাম মানে বুঝতেই পারছেন আমাদের কৃষ্ণ, যে বিভিন্ন নাম তার 108 শতনাম, সেই আর কি এখানে চান টান করেছে, স্নান আর কি বলতে পারেন। তো সেই ব্যাপার, সেই জল আমরা ছুঁতে পাচ্ছি, এটা একটা বিশাল ব্যাপার। তো এই যে ম্যাডাম ছুটছে জল দেখতে পাচ্ছি। আমরা মোটামুটি আমাদের পরিক্রমা এখন শেষের পথে, তো সেই আমরা করছি। তো এই মুহূর্তে রয়েছি আমরা গোবর্ধন পর্বতে, এখানে শ্যামকুণ্ডে। দেখতে পাচ্ছেন চলার পথে আমরা এখানে চলে এসেছি। এটা হচ্ছে কুসুম সরোবর, যা বুঝতে পারছি খুব সুন্দর করে বাঁধানো রয়েছে। আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আর কি যা বুঝতে পারছি ফাউন্টেন, লাইট অ্যান্ড সাউন্ড শো হয় হয়তো সন্ধ্যেবেলা। আমরা এখন যখন এসেছি দুপুর 3টে বাজে, এখন আর কিছু দেখার নেই। ওদিকটা দেখুন খুব সুন্দর করে স্ট্রাকচার করে দেওয়া রয়েছে। তো এই মোটামুটি আমাদের গোবর্ধন পরিক্রমা চলছে। আপনি হেঁটেও করতে পারেন, যদি আপনার কোনো কামনা বাসনা মনোকামনা থাকে আপনি দণ্ডিকেটেও করতে পারেন, আপনি টোটোতেও করতে পারেন, ব্যক্তিগত গাড়িতে। আমরা টোটোতে করে করছি, আর কি বলতে পারেন ওই জনপ্রতি 100 টাকার বিনিময়। তো এই মোটামুটি আমাদের চলছে গোবর্ধন পরিক্রমা, দেখতে পাচ্ছি। খুব সুন্দর এই জায়গাটা, এসে ভালো লাগলো, কিন্তু খুব সুন্দর ছবি তোলার জন্য তো খুবই মনোরম জায়গা বলতে পারেন একদম। ওয়াও। আমরা রয়েছি বলতেই পারেন কৃষ্ণের একদম লীলা ক্ষেত্র বৃন্দাবনে, মানে মথুরার একটা পার্ট বৃন্দাবন, সেখানে রয়েছি। আর সেখানে রয়েছে গোবর্ধন পর্বত, যার সেখানে নিয়ে অনেক ইতিহাস রয়েছে, সেটা আবার ম্যাডাম একটু বলছে, শুনে নিন। এই পরিক্রমা করতে করতে দাঁড়িয়ে গেলাম গোবর্ধন পর্বতেরই একটা জায়গায়, এই কুসুমকুণ্ড। কুসুমকুণ্ডতে আপনারা শুনলেন যে শ্রীমতী রাধারানী, তারই এক অত্যন্ত প্রিয় সখী, তার নাম ছিল কুসুম, তারই নামে এই কুণ্ড কুসুমকুণ্ড। তো গোবর্ধন পর্বতের যে পৌরাণিক যে কাহিনী যা আছে, যেটুকুনি জানি আপনাদের সাথে একটুখানি তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এই গোবর্ধন কাহিনী, মানে পর্বতের কাহিনীর ইতিহাস কিন্তু, মানে এটা যে দাপর যুগে শ্রীকৃষ্ণর সাথে যুক্ত ঠিক কথা, কিন্তু এর ইতিহাস আরও পুরো। অর্থাৎ ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের সময়, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয় করার জন্য যে সেতু নির্মাণ করবেন ঠিক করেছিলেন, সে সময় তিনি বানর সেনাদেরকে বলেছিলেন তাকে পাথর সংগ্রহ করে এনে দেওয়ার জন্য, যে সমুদ্রের ওপর পাথর দিয়ে তিনি সেতু নির্মাণ করবেন। তো সেই সময় হনুমান বিভিন্ন পর্বত একে একে তুলে এনেছিল। তো সেই সময় তিনি দ্রোণাচাল পর্বতকে তুলে নিয়ে এসেছিলেন, যে সেই মানে পর্বতের পাথর দিয়ে শ্রীরামচন্দ্র সেতু নির্মাণ করেন। কিন্তু যতক্ষণে হনুমান দ্রোণাচল পর্বতকে নিয়ে পৌঁছেছে, ততক্ষণে কিন্তু অলরেডি সেই সেতু রামচন্দ্রের নির্মাণ হয়ে গেছে। তো সেই দেখে দ্রোণাচল পর্বত, সে নিজেও এক আত্মা, দ্রোণাচল পর্বত, সে তখন একটু হতাশ হয়েছিল। সে মানে হতাশ হয়ে বলেছিল যে আমি প্রভু শ্রীরামের আমি কাজে লাগলাম না, আমার জীবন তাহলে ব্যর্থ হল। তখন শ্রীরামচন্দ্র হনুমানের সামনে যাকে বলেছিল তোমার নিশ্চয়ই কাজে লাগবে, এবং হনুমানও তাকে, শ্রী হনুমান স্বয়ং তাকে কথা বলেছিল। তখন শ্রী হনুমান কথা দিয়েছিলেন এই দ্রোণাচল পর্বতে আগামী জন্মে যখন আবার প্রভু নতুন অবতার নিয়ে পৃথিবীতে আসবে, সেই সময় তখন তোমার নিশ্চয়ই তুমি ভগবানের কাজে লাগবে। তো সেই পরে ওই দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ জন্ম নেয়, সেই দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন জন্ম দেয়, তখন এই দ্রোণাচল পর্বতেই এই গোবর্ধন পর্বত হিসাবে তার আবির্ভাব হয়। আর এই গোবর্ধন পর্বত, এই যে সারা বৃন্দাবনের মধ্যে বিশাল যে গোবর্ধন পর্বত, আজ হয়তো আমরা সেই পর্বতের যে আকৃতি, যা মানে যেরকম যা বিস্তার, সেটা হয়তো আজ আর আমরা দেখতে পাচ্ছি না। কালের নিয়মে সব কিছুই পরিবর্তনশীল, সেটাও আমরা জানি। তো গোবর্ধন পর্বতের গোবর্ধন কথাটাকে যদি বিশ্লেষণ করা যায়, কাল্পনিক বা পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী কেউ বলেন যে এটা গরুর আবাসস্থল ছিল। আর সংস্কৃত ব্যাখ্যা অনুযায়ী গো শব্দের অর্থ হলো ইন্দ্র, আর বর্ধন হচ্ছে যে ইন্দ্রের অতিরিক্ত বৃদ্ধি। তা নানা রকম ব্যাখ্যা আছে। কেউ বলেন যে ইন্দ্রের ভগবান মানে দেবরাজ ইন্দ্রের অত্যন্ত অহংকার বৃদ্ধি হয়েছিল, সেই থেকে তাকে পতন করার জন্য গোবর্ধন
পর্বতের উত্থান, এরকম নানা রকম। তো বাট সব থেকে প্রচলিত যে মতটি সেটি হচ্ছে যে বৃন্দাবনের যত সেই সময়কার যারা নাগরিক ছিল সেই সময় তাদের ওপর ইন্দ্রর কোনো কারণে স্বয়ং দেবরাজ ইন্দ্র চেয়েছিলেন যে বৃন্দাবনের নাগরিকরা তাকে পুজো করুক। তো সেটা যেহেতু তাদেরকে করানোর জন্য একরকম বলা যেতে পারে, দেবরাজ ইন্দ্র সেই সময় ভীষণভাবে প্রবল বর্ষণের শুরু করেন, বজ্র বিদ্যুৎ সহ বর্ষণের শুরু হয়। তো এত প্রবল বর্ষণ হয়েছিল যে প্রায় বন্যা শুরু হয়ে গিয়েছিল। তখন শ্রীকৃষ্ণ স্বয়ং এই গোবর্ধন পর্বতকে তার ছোট আঙুলে এক আঙুলে তুলে গোবর্ধন পর্বতকে বৃন্দাবনবাসীকে, সমগ্র ব্রজবাসীকে বলা যেতে পারে, গোবর্ধন পর্বতের তলায় এনে তাদেরকে এই বৃষ্টি, বন্যা, বজ্রবিদ্যুৎ সহ এই সমগ্র ভয়ঙ্কর এই আবহাওয়া থেকে তাদের নিস্তারের ব্যবস্থা করেছেন। এই যেহেতু তিনি গোবর্ধন পর্বতকে তিনি তুলে নিয়েছিলেন এক আঙুলে, তার ছোট্ট হাতের এক আঙুলে তুলে নিয়েছিলেন, সেই কারণে তিনি গিরিরাজ নামেও পরিচিত, আমরা তাকে জানি। তো এই হচ্ছে গোবর্ধন পর্বতের ইতিহাস। এইভাবে তিনি 7 দিন তুলে, শ্রীকৃষ্ণ 7 দিন তুলে গোবর্ধন পর্বতকে এক আঙুলে তুলে ধরে রেখেছিলেন। তো সেই কারণে এবং তারপরে স্বয়ং ইন্দ্র তার নিজের অহংকার বুঝতে পেরে সে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছে মাথা নত করে এবং আস্তে আস্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, আবহাওয়া আস্তে আস্তে থেমে যায়, সব কিছু আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়। এই যে 7 দিন ধরে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে এক আঙুলে তুলে রেখে দিয়েছিলেন, তারপরে তিনি যখন আবার গোবর্ধন পর্বতকে নামিয়ে দেন, আস্তে আস্তে তিনি ঘরে ফিরে যান। এই 7 দিন যে 7টা দিন অনুযায়ী মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে 7 দিনের এক এক দিন হিসাবে 8খানা করে পদ, টোটাল 7 × 8 টোটাল 56 অর্থাৎ 56টা ভোগ শ্রীকৃষ্ণকে রেঁধে খাইয়েছে। এই যে আমরা বলি শ্রীকৃষ্ণকে 56 ভোগ 56 ভোগের ইতিহাস কিন্তু এইখানে লুকিয়ে আছে। গোবর্ধন পর্বতে 7 দিন শ্রীকৃষ্ণ হাতের আঙুলে ধরে রেখেছিলেন, আর 8ম দিনের মাথায় যখন তিনি চলে গিয়েছিলেন, মা যশোদা তাকে এক এক দিন হিসাবে 8টা করে পদ অর্থাৎ 8 × 7 56 56টা আইটেম তাকে রান্না করে খাইয়েছিল। এই ছিল 56 ভোগ আর গোবর্ধন পর্বতের ইতিহাস। এবারে আমাদের গাড়ি এসে দাঁড় করেছে মানসি গঙ্গা বলে একটা জায়গায়, এখানে যাচ্ছি। ভেতরে কোথাও দেখুন ছবি তোলার নিয়ম নেই, তার চেষ্টা করছি করার, ব্যাস এই এত অবধি। দেখছেন জায়গাটা, এটাই হচ্ছে মানসি গঙ্গা। জলগুলোকে এখানে আনা হচ্ছে, চাইলে আপনি এখানে জলে পা ধুয়ে নিতে পারেন, এই যাচ্ছে অনেকে। এই হচ্ছে গিয়ে মানসি গঙ্গা, সবাই যাচ্ছে, জলটা আসছে ওখানে। তো দেখতে পাচ্ছেন আমরা যেখান থেকে শুরু করেছিলাম, যে বাস স্ট্যান্ড থেকে, মানে এই যে গোবর্ধনের যে বাস স্ট্যান্ডে এসেছিলাম, সেখান থেকে যে শুরু করেছিলাম গোবর্ধন পরিক্রমা, অটো এসে আমাদের ওখানে নামিয়ে দিল। তো ওরা বলে মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে। বা দেখুন এই মন্দিরগুলো যখন ওরা নামায়, আপনার মন্দিরে কিরম ভিড় থাকবে, আপনি কতক্ষণ দর্শন করছেন, সবটা আপনার উপর ডিপেন্ড করছে। ধরুন আপনি যদি শেয়ারিংয়ে করেন, তো ধরুন আপনারা 2 জন রয়েছেন, কি আপনি একা রয়েছেন, আপনার গ্রুপ আগে চলে এলো এই অটোতে যারা রয়েছে বা টোটোতে, বা বাকিরা পরে এলো, এটার উপর ডিপেন্ড করে অনেকটা দেরি কম। তো আমাদের গাড়িতে আমরা 3 জন ছিলাম, পুরো অটো তো খুব একটা ভরেনি টোটোটা, আমরা 2 জন আর একজন সিঙ্গেল ছিল। সে মাঝ রাস্তায় একটা মন্দিরে নেমে গেল, সে আর বললো ফিরবে না, সে ভাড়া মিটিয়ে দিল। আমরা 2 জন ছিলাম, আমরা 2 জনই শুরু করেছিলাম, তো আমরা 2 জনই আবার ফিরে এসেছি, আমাদেরকে নামিয়ে দিল। এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তো মোটামুটি আমাদের গোবর্ধন পরিক্রমা কিন্তু কমপ্লিট হয়ে গেল। 100-200 টাকার বিনিময়ে আপনি যদি পুরো টোটো রিজার্ভ করেন, তাহলে আপনাকে 400 থেকে 500 টাকা দিতে হয়। ওই 2-2.5 ঘন্টা মতো লাগে। হেঁটে করলে মোটামুটি 5-6 ঘন্টা মতো সময় লাগে। এই হচ্ছে কি ব্যাপার। এবার হাঁটাটা ডিপেন্ড করছে কে কতটা জোরে হাঁটছেন। আপনার যদি কোনো মানসিক থাকে, কিছু থাকে, আপনি ডন্ডি কাটতে পারেন, সবই সম্ভব। তো খুব সুন্দরভাবে আমরা গোবর্ধন পরিক্রমা করে এলাম, তার ইতিহাস তো শুনলেন। তো এই মুহূর্তে আমরা মথুরার বৃন্দাবনে রয়েছি, যেটা আর কি বলা হয় কৃষ্ণের লীলাক্ষেত্র। সেখানে এসে আমরা আর কি গোবর্ধন পরিক্রমা করলাম। তো দেখছি আর কি করতে পারি, সবই দেখানোর চেষ্টা করে, দেখতে থাকুন। ব্যাক টু ব্যাক ভিডিও আসছে মথুরা বৃন্দাবনের।